চারিদিকে অমাবস্যার ঘন অন্ধকার। বৃদ্ধ রাত মাধব তার মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছেন। তার বাড়ি সুবর্ণপুর, আর মেয়ের বিয়ে দিয়েছে সুবর্ণপুর থেকে 4 গ্রাম দূরে বৌদ্ধপতি গ্রামে। আজ 2 দিন পর তিনি তার নিজ গায়ে ফিরছেন। অন্ধকার অমাবস্যার রাত, আশেপাশে কোনো মানুষজন নেই। এদিকে গ্রামে ঢুকতেই তার অনেকটা রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা হয়তোবা 10টা পার হয়ে গেছে। চারপাশে ঝিঝি পোকার ডাক এবং মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়ার ডাক ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না। তিনি একাকী হাতে একটা লণ্ঠন নিয়ে এগিয়ে চলেছেন। রাত মানব বামুন মানুষ, তাই তার ভয়টা নেই বললে চলে। সর্বদা মুখে হরিনাম করতে করতে সামনের দিকে এগিয়ে চলছেন। রাধা মাধব হাঁটতে হাঁটতে সুবর্ণ দিকে সামনে চলে আসে। এদিকে তাকে তার বুকটা যেন একেবারে কেঁপে ওঠে। মুখে উচ্চারিত হরিনাম ক্রমশ জড়িয়ে যেতে থাকে। এই সুবর্ণ দিকে ঘিরে অনেক লৌকিক অতিলৌকিক কথা গ্রামের মধ্যে ছড়িয়ে আছে। সচরাচর রাতের বেলা এদিকে কেউ আসে না। দিনের ম্লান করা বা কৃষিকার্যের জন্য হয়তোবা জল ব্যবহার করা হয়। এই সুবর্ণ দিঘির আয়তন বিরাট বড়, প্রায় 2 থেকে 3 মাইল হবে। চোখ দেয়া কাজলের মতো তার ঘন কালো জল এবং কালো হীরার মতো যেন চকচক করছে। গ্রামের মানুষরা রাতের বেলা এখানে আসে না। রাতের বেলা নাকি জলে অপার্থিব আলোড়ন সৃষ্টি হয়। আশেপাশে কোনো মানুষ, কোনো ঝিঝি পোকা ডাকে না, ব্যাঙের শব্দ শোনা যায় না। সবকিছু যেন থমকে যায়। আর তখনই একদল কিশোরী এই জলে উপস্থিত হয়। তারা এই কালো ভ্রমের মতো জলের মধ্যে খেলা করে বেড়ায়। তারা কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় রাত ফুরিয়ে, সে ব্যাপারে কারো কোনো ধারণা নেই। কেউ তাদের নিজের চোখে দেখেনি, তবে না দেখলেও হাসির শব্দ শুনেছে। কখনো মৃদু, কখনো মিষ্টি হাসি, কখনো চিৎকার, কখনো হৃদয় বিদারক হাসি, আবার কখনো আকাশ ভরা হুঙ্কার। আর তাদের হাসির শব্দ শুনে আর কেউ সামনে এগোনোর সাহস হয়নি। কথাগুলো রাধা মানবের মনে পড়তে ভয়র্ত চোখে দিঘির কালো জলের দিকে তাকালো। তার হাতের লণ্ঠনের মৃত আলোতে জলধারাগুলো চকচক করে উঠল। তার মনে হয় এরা জল নয়, কাঁচা হীরা গলিয়ে রেখেছে। আস্তে আস্তে জমে ওঠে কঠিন, তবে সে নিতে পারবে। কথাটা ভাবতেই তিনি নিজের মনে মনে 2 বার হরিনাম করে নেয়। তারপর নিজে নিজে বলতে থাকে, না 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 না, এইখানে এত রাতে থাকা যাবে না। কখন কি ঘুইটা যায় ঠিক নাই। এমনি এক দিঘির গল্প আছে, তা তো আমারও জানা নয়। তেনারা যদি সামনে আসে। কথাটা শেষ করতে পারল না সে রাধা মানব। শরীরটা ভার হয়ে যায়, শ্বাস প্রশ্বাস যেন বেড়ে যায়, বুকের কাছে ভারী হয়ে ওঠে। আর তখনই সে ব্যস্ত হয়ে উঠে দ্রুত পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। রাধা মানব জোরে জোরে হেঁটে দিঘি ছড়িয়ে কিছুটা সামনে এগিয়ে এসেছে। ডান হাতে বাবলা গাছ, সবুজ পাতার মধ্যে সাদা সাদা কাঁটা উঁচু করে দাঁড়িয়ে আছে। মৃদুমন্দ বাতাস গাছের ছোট্ট ছোট্ট পাতাগুলো যেন দুলছে। রাধা মানব গাছের দিকে তাকাতে হতভম্ব হয়ে যায়। গাছের গোড়ায় ঘোমটাতে বসে আছে, কি যেন বসে আছে। লাল শাড়ি, মাথায় ঘোমটা দেয়া, যার কারণে মুখটা দেখা যাচ্ছে না। তবে তার 2টো হাত শাড়ির বাইরে থাকায় শাখা পলা দিয়ে রীতিমতো তার বুঝতে অসুবিধা হয় না সামনে যে আছে সে কারোর বাড়ির বউ হবে। কিন্তু বউটা এত রাতে এখানে কি করছে? কথাটা নিজের মনে ভাবতেই রাধা মানব সামনে এগিয়ে গেল। এই বউকে উদ্দেশ্য করে বলল, কে কে গো মা তুমি? কে এত রাতে এখানে কি করতেছো? রাধা মানব কথার জবাব বউটার কাছ থেকে প্রথমে না বললেও মাথার ঘোটার ফাঁক দিয়ে একবার তাকে দেখে নিল। তারপর বেইলি কান্না ভেজা গলায় বউটা বলল, বাবা ঠাকুর, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার স্বামী আমায় বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আর তখনই ডাকাত দল আমার উপর আক্রমণ করে বসে আর আমার সব কিছু নিয়ে নেয়। আমার স্বামীকে ছাড়েনি, আর তখন নজরে আমার উপর পড়েছিল। তখন আমি প্রাণপণে দৌড়ে নিজেকে বাঁচিয়েছি। কথাগুলো শুনে রাধা মানব চুপ করে থাকে।
সে এতখানি পথ ধরে একাই আসছিল, কিন্তু কোথাও কোনো ডাকাত দেখেনি। আর ওই গ্রাম সহ 3-4 গ্রামে তো কোনো ডাকাত নেই, তারা বউটাকে কে ডাকাত করলো? আর কথাটা ভেবে রাধা মানব বলল, মা মা আমাদের আশেপাশে তো কোনো ডাকাতি হয়নি, আর এইখানে তো ডাকাত হয় না। তোমার সাথে কোথায় ডাকাতি হয়েছে? আর তোমার স্বামী কোথায়? সত্যি করে বলো। আবারও ঘন্টার মধ্য থেকে কান্না ভেজে কণ্ঠস্বর ভেসে এলো, এই তো ওই যে দিকের ওখানেই তো আমার স্বামী ডাকাতরা হত্যা করেছে। আমি এখন কি করব? বাবা ঠাকুর, কোথায় যাবো একটু বলবেন? রাধা মানব বিস্ময় প্রকাশ করে বললেন, কি কইলে? দিঘির ওখানে কখন ডাকাত হইল? আমি তো ওই মাত্র ওইখান থেকে এলাম, আমি তো কারো কিছু দেখি নাই, কোনো মরাও তো দেখি নাই। মরা দেখেননি বাবা ঠাকুর? একবার আপনার পিছনে তাকিয়ে দেখুন না, ওটাকে কি মরা বলবেন? কথাটা শোনা মাত্রই রাধা মানবের বুকটা যেন ছ্যাঁত করে উঠল। আর তখন পিছন ফিরে তাকানো, লণ্ঠনের মৃদু আলোতে সে যা দেখতে পেল তাতেই তার হৃৎপিণ্ড যেন মুহূর্তে থমকে যায়। ভয়ের চোখ দুটো যেন বেরিয়ে আসতে চায়, তবুও সে দেখছিল, ভয়ের তো চোখে দেখছে সামনে একটা পুরুষ মানুষের দেহ দাঁড়িয়ে আছে, তার কোনো মাথা নেই, হাত দুটো যেন সামান্য বাড়ানো, হাতে কোনো মাংস নেই, কঙ্কালের মতো হাত দুটো, পরনে ছেঁড়া ফাটা পোশাক, যেন বহুদিনের পুরনো পোশাক বাটির ভেতর থেকে তুলে আনা হয়েছে। রাধা মানব রীতিমতো কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এইসব কি? এইটা কি? আর এর মাথা কোথায়? পেছন থেকে নারী কণ্ঠস্বরটা হুঙ্কার দিয়ে বলল, আমার স্বামীর মাথা কেটে নিয়ে গেছে, এখন তার মাথা কেটে আর মাথায় লাগাবো। কথাটা শুনে রাধা মানব সামনের নারী মূর্তিটার দিকে তাকানো, আর তার মুখ আর শাড়ি দিয়ে ঢাকা নেই, আলগা, তবে তার মুখটা কোনো মানুষের মুখ নয়। মুখে অসংখ্য কাটা দাঁত, মাংসগুলো যেন পচে গিয়েছে, মুখের ফাঁক দিয়ে বড় বড় দাঁত বেরিয়ে এসেছে, চোখের তার আক্রাশ আগুন জ্বলছে, চুলগুলো যেন হাওয়ায় উঠছে। তার এমন ভয়াবহ রূপ দেখে রাধা মানব আর নড়তে পারল না, ভয় সেখানেই জমে গেল। আর তখনই বিদ্যুৎ চমকে ওঠে, আকাশের বারবার আলোক বিন্দু চলে যায়, আর তখনই সেখানে দাঁড়িয়ে থাকা পৈশাচিক নারী মূর্তিটি শব্দ করে হেসে উঠল। তার নখরযুক্ত দুটো সামনে এগিয়ে রাধা মানবের গলা টিপে ধরল। রাধা মানব নিজেকে মুক্ত করার চেষ্টা করতে চায়, কিন্তু তার শরীর তখন তার ইচ্ছার মতো প্রতিক্রিয়া করতে ভুলে গিয়েছিল। এক জায়গায় যেন থমকে গিয়েছে, ওই পাশবিক হাতের চাপে ক্রমশ তার হাত বন্ধ হয়ে যেতে থাকে, চোখ দুটো ঠিক বেরিয়ে আসতে চায়, শুধুমাত্র তার মুখ গো গো একটা শব্দ হচ্ছিল, আর এছাড়া আর কিছুই করতে পারছে না। এদিকে পিশাচিনী তার হাতের শক্তি বাড়িয়ে চলেছে, শব্দ করেই হাসছে। হঠাৎ করে গায়ের সর্বশক্তিতে এক টান দিয়ে রীতিমতো রাধা মাধবের মাথাটা ছিঁড়ে ফেলল, তারপর শব্দ করে হাসতে লাগলো আর বলল, ডাকাত আমার স্বামীর মাথা নিল না, এবার আমি তোর মাথা নিলাম, এইভাবে সবার মাথা নেব। ভোর হয়েছে, চারপাশ থেকে পাখির কলকলানির শব্দ ভেসে আসছে, ধোঁয়ার মতো করে সকালের কুয়াশা জমে আছে চারপাশে। রমাকান্ত ঘুম থেকে উঠে আর মোড়া ভাঙতে ভাঙতে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো তার স্ত্রী স্বপ্না রান্না নিয়ে ব্যস্ত আছে। সে সামনে এগিয়ে গিয়ে বলল, বউ, কতদূর কি হলো? তাড়াতাড়ি করে ভোর হতে জমিতে চাষটা করতে হইব তো। স্বপ্না মৃত হাসি দিয়ে বলে উঠল, এই তো হয়ে গেল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি এখনই খাবার বেরিয়ে দিচ্ছি। কথাটা বলতেই রামকান্ত আর অপেক্ষা করলো না, তখনই হাত মুখ ধুতে বাড়িতে চলে গেল। সেখান থেকে হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখলো যে তার গিন্নি খাবার নিয়ে বেরিয়ে দিয়েছে। সে খাবার খেতে বসে যায়, খেতে খেতে জিজ্ঞাসা করলো, পলাশকে ডাকলে? ওর স্কুল তো আছে নাকি?
এখন তো বেলা হয়েছে, আর একটু পরে ডাকবো নে, তুমি খেয়ে নাও। রামাকান্ত আর কথা বলল না, খাবারে মনোনিবেশ করলেন। এই সুবর্ণপুর রামাকান্তর বাস। বাপ দাদা কত পুরুষ এই গ্রামে আছে তার কোনো ঠিক নেই। জ্ঞাতি গোষ্ঠীর লোক বাড়ির আশেপাশে আছে, সবার সাথে কথাবার্তা হয়। সময় সুযোগে তার সাহায্য সেও এগিয়ে যায়। এবং রমাকান্ত বয়স 35-এর একটু বেশি হবে, কৃষ্ণবর্ণ, সরু হাস্যোজ্জ্বল মুখ। তার বউ স্বপ্নার বয়সে 30 পার করেছে, ফর্সা উজ্জ্বল মুখ, সারাদিন কঠোর পরিশ্রম করে, তার মুখের হাসিটাও কমে না। আর তাদের একমাত্র ছেলে পলাশ এবার বছর 15-তে পা দিয়েছে। বড্ড তরুণ তো, কারোর কথা শোনে না এবং গ্রামের স্কুলে পড়ে, তবে নিয়মিত স্কুলে যায় না। ফাঁকি দিতে পারলে তার অনেক বেশি সুখ লাগে। বৌরে, আমি এবার আসি, হ্যাঁ, অনেক ভালো হয়ে গেছিল তো। কথাটা বলি রমাকান্ত গরু এবং লাঙল নিয়ে রাস্তায় রওনা দিলেন। স্বপ্নার রাস্তার সামনে এগিয়ে আসে, মৃদু হেসে বললেন, এসো, সাবধানে কাজ করবে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আচ্ছা আচ্ছা। কথাটা বলে রমাকান্ত আর অপেক্ষা করলেন না, তখনই সে মাঠের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। আর স্বপ্নাও নিজের ঘরে ফিরে কাজ করতে থাকে। রমাকান্ত গ্রাম ছাড়িয়ে মাঠের রাস্তায় এসেছে। চারপাশে কুয়াশা কমে গিয়ে দিনের আলো যেন ফুটে উঠেছে, তবে এখনো কাউকে মাঠের রাস্তায় যেতে দেখেনি। হয়তো আজ সবাই বাড়িতে আছে। আর সে আপন মনে গান ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। দিঘির কাছাকাছি আসতে রমাকান্তের কানে অনেক লোকজনের হইচই ভেসে আসলো। মনে হচ্ছে আশেপাশেই মানুষজন আছে। সে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে আসে। দিঘির সামনে আসতেই দেখতে পেল একদল কৃষক বাবলা গাছের দিকে তাকিয়ে আছে আর তার নানা রকমের কথা বলছে। তাদের দেখা দেখি রমাকান্ত সামনে এগিয়ে যায়। তার পরিচিত প্রতিবেশী রমেশকে দেখে বলল, কি হয়েছে রমেশ? আর সকাল 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 মাঠে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? রমেশ তখন কাঁপা কাঁপা গলায় বলল, পাবলা গাছের দিকে তাকিয়ে দেখ, বুঝতে পারবি। কথাটা শোনা মাত্রই রমাকান্ত বাবলা গাছের দিকে তাকালো। আর তখনই যা দেখতে পেল তা দেখে তার বুকটা যেন কেঁপে উঠল। তাড়াতাড়ি লাঙল আর গরুটা পাশে রেখে গাছের কাছে এগিয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলো গাছের দিকে। গাছের মাঝামাঝিতে একটা মাথাবিহীন দেহ কাঁটায় বেঁধে আছে। শরীরে তার সাদা পাঞ্জাবিটা পরা, তবে তার সাদা পাঞ্জাবি রক্তের ধোলায় লাল হয়ে গেছে। ছোট্ট ভিড়ের মধ্যে অনেকেই অনেক কথা বলছে। এমন সময় রমাকান্ত কাঁপা কাঁপা গলায় বলল, আর কে এমন অবস্থা করেছে তার? রমাকান্তর কথা যেন কারো কানে যায়নি। সবাই হতভম্ব চোখের সামনে দৃশ্যটা দেখছে। আর তখনই রমেশ সামনে এগিয়ে আসলো। সে বলল, পোশাক আশাক দেখে তো মনে হইতেছে রাধা মাধব ঠাকুর। আর কি করেছে কিছুই তো বুঝতে পারতাছি না। কালকে তো অবসর ছিল, এই দিঘির ধারে এসেছিল। এই দিঘির বিশ্বাসিনী হয়তো বা রাধা মাধবকে হত্যা করেছে। রমাকান্ত ভয়াবহ চোখে লাশের দিকে তাকালো। ভয় তার বুকটা যেন শুকিয়ে যায়। তার জমি তো এই দিঘির পাশেই। সে আর কখনো রাতের বেলা তার জমির কাছে আসবে না। কথাটা নিজের মধ্যে রেখে সে বলে উঠল, তা লাশটাকে কেউ নামাবে না? ওইভাবে থাকবে? হ্যাঁ। রমেশ জবাব দিল, ওর তো বেচারার কেউ নেই। তাদের খবর দেওয়া হয়েছে আর পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সব নামানো হবে, বুঝতে পেরেছ? রমাকান্ত আর কোনো কথা বলল না। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষের চোখে মুখে একটা ভয়ের ছাপ যেন ফুটে উঠেছে। তা দেখে রমাকান্ত প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তার সাহস হয় না আজকে জমিতে চাষ করতে যেতে। ঠিক তখনই লাঙল এবং গরুগুলো নিয়ে বাড়ির দিকে ফিরে আসে। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়েছে। মরা দেহটাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে গ্রামের সবার মুখে ওই একই কথা। আর একটা ভয় সবার মনের ভিতরে ঝেঁকে বসেছে। তবে ওইসব ভয়টাকে উপেক্ষা করে একদল ছেলে ম্লান করতে এসেছে সুবর্ণ দিঘিতে। তার সাথে পলাশও এসেছে। সকালে যখন ওকে ওর মা স্কুলে যাওয়ার কথা বলেছিল, তখন সে বাড়িতে কাউকে না জানিয়ে পালিয়েছে আর বাড়ি ফিরে যায়নি। এখন দুপুরবেলা হয়েছে, দিঘির জলে স্নান করতে আসছে।
এবং পলাশ সহ গ্রামের একটা ছেড়ে দল রীতিমতো দিঘির দিকে নেমেছে। কিছু বাড়ির বউরা জামা কাপড় থালা বাসন নিয়ে দিঘির পাড়ে এসেছে। পরে তাদের উপেক্ষা করে একটা পুরো ছেলের দল এবং দিঘির কালো জলে ঝাঁপিয়ে পড়ল। তাদের সাথে পলাশও আছে। তাদের দলের মধ্যে একজন জলের মধ্যে হাঁপাতে হাঁপাতে বলল, কে কে প্রতিযোগিতা করবি? জলের মধ্যে কে কতক্ষণ থাকতে পারবি বুঝতে পেরেছিস? আর জলে ডুব দিয়ে কে কত দূর যেতে পারবি? পলাশ সামনে ছিল। সে জলের মধ্যে এক প্রকার চিৎকার করে বলল, আমি পারবো, আমি তোদের বেশি থাকতে পারবো বুঝতে পেরেছিস, তোদের থেকে অনেক বেশি থাকতে পারবো, চল চল এখনই চল, শুরু করা যাক। সাথে সাথে পাশ থেকে ছেলেগুলো একই কথা বলে উঠল। তখন আর কে কাকে ঠেকায়, সবাই জলের মধ্যে লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে গেল। 1 2 3 করে ডুব দিল। তারা জলের মধ্যে ডুব সাঁতার কাটতে থাকে। 1 2 3 4 গুনতে গুনতে সময়গুলো পার হতে থাকে, আর একজন একজন করে জলের মধ্যে ভেসে ওঠে। কিন্তু পলাশের জলের উপরে ভেসে আসার কোনো নাম নেই। সে জলের মধ্যে ডুব দিয়েছে, আর জল ডুব দেওয়ার সাথে সাথে সে জলের মধ্যে অদ্ভুত কিছু দেখতে পায়। সে দেখতে পায় তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দুধে আলতা গায়ের রং, চোখ দুটো যেন অন্ধকার এবং জলজল করছে। তার পরনে জল রঙের একটা জামা পরা এবং মাঝারি চুল, ঘাড় পর্যন্ত হবে। আর মেয়েটার বয়সও পলাশের মতো 14-15 হবে। মেয়েটার জলের মধ্যে পলাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর পলাশও তার দিকে তাকিয়ে মুগ্ধভাবে দেখছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু কিছুই যেন বলতে পারছে না। জলে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আর ঠিক তখনই তার কানে মেয়েটার ধূসর সুর যেন ভেসে আসে। সে বলল, তুমি এতক্ষণ এলে পলাশ? আমি তোমার সাথে খেলা করার জন্য কত সময় ধরে অপেক্ষা করছি তুমি জানো না? মেয়েটা অভিমানী কণ্ঠস্বর শুনে জলের মধ্যে অদ্ভুত তরঙ্গের সৃষ্টি হলো। আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। পলাশের জলের মধ্যে কথা বলে ফেললো, আর সে শহর সামনে মেয়েটা বুঝতে পারে। এইটা দেখে পলাশ হতভম্ব হয়ে যায়। নিজেকে সামনে নিয়ে এসে আবার বলল, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না, আর তুমি এখানে বা আসলে কি করে? পলাশের কথা শুনে বেটা ঠোঁট ফুলিয়ে অভিমান করে মুখটা বাহার করে বলল, আমি মায়া। তুমি আমাকে চিনতে পারছো না? আমরা আগে একসাথে কত খেলা করেছি, সেসব তুমি ভুলে গেছো পলাশ? হ্যাঁ, মায়া এই নামে তো কাউরে আমি চিনি না, কোনো সাথীও তো ছিল না। তুমি কি? আর তুমি জলের নিচে কি করতেছো? কোথায় জল? ভালো করে চারপাশটা দেখো তো। মায়ার মুখে কথাটা শোনা মাত্র পলাশ চারপাশে তাকালো, সাথে সাথে হতভম্ব হয়ে গেল। চারপাশ একেবারেই ফাঁকা, কোন জল নেই। সে এখন ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশের সবুজ ঘাস, ছোট্ট ছোট্ট উদ্ভিদ, ঠান্ডা শীতল বাতাস, আর তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। অথচ কিছুক্ষণ আগেও সে তার জলের মধ্যে ছিল। এই মুহূর্তে সবকিছু পরিবর্তন হলো কি করে? কথাটা ভাবতেই পলাশ বলে উঠল, কিভাবে সম্ভব? সবকিছু পাল্টে যেতে পারে। আর তখনই মায়া হাঁটতে হাঁটতে পলাশের সামনে এগিয়ে আসে। পলাশের একদম কাছে এসে তার হাতটা ধরল, আর সাথে সাথে পলাশের শরীর অদ্ভুত শিহরণ খেলে যায়। শরীরের সামনে সামান্য চিত্রপট যেন ফুটে ওঠে। তার মনে হতে থাকে যুগ যুগ ধরে সে এই মায়াকে চেনে। আর তখনই মায়া মুখ যেন হাসি হাসি নিয়ে বলল, চলো চলো, আমরা ওই খোলা আকাশের নিচে যাই, সবুজ ঘাসের উপর অনেক দূর দূরান্ত পর্যন্ত ঘুরে আসি। আমার এই পথ চলায় কেউ বাধা হতে পারবে না, হতে পারবেও না। কথাটা শুনেই পলাশের মধ্যে যেন আগ্রহ জন্মে গেল। তার ইচ্ছে হলো সমগ্র কিছু দেখতে। তাই তারা আর সময় নষ্ট না করে দুজন দুজনের হাত ধরে ফেললো। সেই সবুজ ঘাসে আবৃত দিগন্ত হারিয়ে যায়। এদিকে এক এক করে জলের উপরে সবাই ভেসে ওঠে, কিন্তু পলাশ তারা কাউকে খুঁজে পায় না। সবাই মিলে ডুব দিয়ে পলাশকে খুঁজতে থাকে, তাতেও তার সন্ধান কেউ দিতে পারে না। এভাবেই যখন আধা ঘন্টা কেটে যায়, তখন ছেলেরা সবাই মিলে পলাশের বাড়িতে হাজির হয়। পলাশের বাবা মাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তারা শুনে কান্নায় ভেঙে পড়ল। স্বপ্না কাঁদতে কাঁদতে রমাকান্তকে বলল, ওগো, যে করি হোক আমার ছেলেকে এনে দাও। ওই রাক্ষসে দিঘি আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে, আমি কিছুই জানি না, আমার ছেলেকে ফেরত চাই আমি। রমাকান্ত কোনো কথাই বলতে পারল না। সকালবেলা সে যে দৃশ্যটা দেখেছে, তারপর তার ছেলের নিখোঁজ হওয়ার শোকটা যেন তেমন ভাবে
প্রভাব ফেলতে পারলো না। তবে সে নিজেকে সামাল দিয়ে জবাব দিল, অত কাঁদিস নাই, আমি দেখতেছি কি করা যায়। গ্রামের সবাইকে নিয়ে যাব, কিছু তো একটা ভীত হয়ে যাব। স্বপ্না উচ্চ স্বরে কাঁদতে থাকে। রমাকান্তের কথা যেন তার কান পর্যন্ত পৌঁছায় না। রমাকান্ত আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তখন গ্রামের মধ্যে গিয়ে আরো 10-12 জন সুরবর্ণ দিকের দিকে পৌঁছে গেল। দিঘির কালো জলের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল রমাকান্তের। সে নিজের মনেই বলে উঠল, শেষ পর্যন্ত এই দিঘিটা আমার ছেলেটারে খায় নিল, কি ফেরত দেবে না নাকি? হ্যাঁ, আমার বুকে দন, তাকে ফেরত যে তাকে সারা যে আমার জীবন অর্থহীন। এদিকে গ্রামের অনেকে দিঘির জলে নেমেছে। কয়েকজন ছোট নৌকা নিয়ে চারপাশটা ঘুরছে, কিন্তু পলাশের কোনো খোঁজ খবর নেই। চারিপাশ থেকে অনেক মানুষ জড়ো হয়েছে, তারাও খুঁজছে। খুঁজতে খুঁজতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও কেউ কোনো পলাশের সন্ধান দিতে পারল না। রমাকান্ত দিশেহারা হয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। বাড়ি ফিরে তার বউকে কি জবাব দিবে, কিভাবে বলবে তাদের ছেলে আর নেই? কথাগুলো ভাবতে ভাবতে তার গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। সে একটা নৌকা নিয়ে দিঘির সর্বত্র দেখতে বেড়াচ্ছে, তবুও এখনো পলাশকে পেল না। এদিকে সন্ধ্যা লাগতে শুরু করেছে, চারপাশের মানুষজন কমতে শুরু করেছে। রমাকান্ত নৌকা নিয়ে যখন একদম দিঘির শেষ সীমানায় পৌঁছে গেল, তখন তার চোখ যায় দিঘির দক্ষিণ পারে। সেখানে ছোট্ট বড় কিছু একটা জলজ আগাছা, আর তার মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট চুল দেখা যাচ্ছে। এটা দেখা মাত্রই রমাকান্ত সামনে এগিয়ে যায়। ওই চুল সহ বস্তুটাকে তুলতে দেখে পায় ওরা আর কেউ নয়, ওটা পলাশ। তবে তার কোনো সংজ্ঞা নেই, শ্বাস চলছে না, চোখ বন্ধ, হাত পা সাদা হয়ে গেছে। এটা দেখে রমাকান্ত চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে আশেপাশে যারা ছিল তারাই তখন রমাকান্তের নৌকা নিয়ে এগিয়ে আসে। তাড়াতাড়ি করে তারা পলাশকে পাড়ে তুলে নিয়ে আসে। পাড়ে তুলে পলাশের শরীর থেকে জল বের করে নিয়ে আসে। কয়েকবার পেটে চাপ দিতে মুখ দিয়ে জল বের হয়ে আসে, মুখে অক্সিজেন দেয়। শেষ অনেক চেষ্টা পরে পলাশের জ্ঞান ফিরে আনা হয়, তবে তার শরীর ধপধপে সাদা হয়ে গেছে, চোখের মনেও সাদা। রমাকান্ত তখন জিজ্ঞাসা করলো, তুই ওখানে কি করে গেলি রে বাবা? এমন সময় কোথায় গেলি রে? আর জানিস আমরা তোকে কোথায় খুঁজতেছিলাম? প্রশ্নের জবাব পলাশ দিতে পারে না, ফ্যাল ফ্যাল করে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। পলাশের এমন অবস্থা দেখে আর কেউ বিরক্ত করে না। তখনই তারা পলাশকে বাড়িতে নিয়ে যায়। এরপর 2 দিন কেটে যায়। স্বপ্নের সন্ধ্যার প্রদীপ জেলে তার মঙ্গল আলো পলাশকে মাখাতে এসেছিল। তবে যেই পলাশের কাছাকাছি এসেছে, পলাশ তখন এক লাফে উঠে দাঁড়ায়। এক ঝটকায় স্বপ্নের হাতের প্রদীপটা ফেলে দিল। এটা দেখে চমকে উঠল স্বপ্না। তারপর বলল, এইটা কি করলি? ছি ছি ছি, ঠাকুরের জিনিস তুই এভাবে ফেলে দিতে পারলি? পলাশ কোনো জবাব দিল না। সে আবারও গিয়ে বারান্দায় বসে থাকলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের অন্ধকারের মধ্যে। তার দৃষ্টিটা একেবারে অদ্ভুত, যেন অন্ধকারের মধ্যে সবকিছুই দেখতে পাচ্ছে। সে যেন দেখতে পাচ্ছে সামনের অন্ধকারের মধ্যে যে বাঁশ বাগানটা আছে, তার মধ্যে জোনাকিরা চলছে, আর জোনাকির সাথে কারো দুটি চোখ যেন অন্ধকারের মধ্যে জল জল করছে। তবে পলাশের এমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকা দেখে স্বপ্না জিজ্ঞেস করলো, কি রে বাবা, ওইভাবে কি দেখছিস? পলাশ তার নজর না সরিয়ে জবাব দিল, ও এসে গেছে, ও এখন খাবে, এখনো খাবে, ওকে বিরক্ত করো না, খেতে দাও ওকে। মানে কে এসেছে আর কে খাবে? কি যাতা বলছিস বলতো? পলাশ আর কোনো কথা বলল না। তবে তখনই গোয়াল ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ বা চেঁচামেচির শব্দ শোনা গেল, যা শুনে স্বপ্না হতভম্ব হয়ে গেল। সে বলল, ওদের আবার সন্ধ্যার সময় কি হলো? এমন চিৎকার চেঁচামেচি কেন করছে? কথাটা বলতেই পলাশ শব্দ করে হেসে উঠল। কি বিভৎস সেই হাসির শব্দ, যা শুনলে হয়তোবা যে কোনো মানুষের হৃৎপিণ্ড ভয়ে জমে যাবে। আর স্বপ্নারও বড্ড অদ্ভুত লাগছে। দিঘিতে ডোবার পর থেকে পলাশের গায়ের রং ধপধপে সাদা হয়ে গেছে। সেটা এখনো ঠিক হয়নি। এমনই অদ্ভুত কথা বলা সেটাও ঠিক হয়নি। তবে গরুর এমন ভয়ঙ্কর হাঁক ডাক শুনে সে একটু ভয় পেল। সে বাড়িতে একা, রামকান্ত বাজারে গিয়েছে, আর তার ছেলে এমন ভয়ঙ্কর ভাবে হাসছে। তবুও সে সাহস সঞ্চার করে সামনে থেকে হারিকেনটা হাতে তুলে নিল। এগিয়ে যায় গোয়ালের দিকে। আর গোয়ালের দিকে যত এগিয়ে যেতে থাকে, ততই যেন কোনো কিছু চিবানোর শব্দ শুনতে পারল।
আর ততই একটা অজানা ভয় তার বুকটাকে যেন ভার করে উঠেছে। স্বপ্না গোয়াল ঘরের একদম কাছে চলে এসেছে। হারিকেনটা উঁচু করতেই সে যা দেখতে পেল তাতে তার বুকটা যেন কেঁপে উঠল। ভয় দম বন্ধ হয়ে আসতেছিল। আর সে দেখতে পেল যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, তবুও দেখছে। তার পেছন থেকে পলাশের ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে। সে দেখছে তাদের হালে ব্যবহার করা একটা গরু মাটিতে পড়ে আছে। কেউ তার মাথা ঘুরিয়ে পেছনে দিয়েছে, আর কোন নারীর মূর্তি ওই গরুর ঘাড়ের বাঁদরের মতো করে কামড়ে আছে, আর তার শরীর থেকে রক্ত পান করছে। নারীটার শরীরে কোনো বস্ত্র নেই, চুলগুলো খোলা, আর সারা গায়ে জল বসন্তের রোগীর মতো যেন ছোপ ছোপ ফুসকুড়ি। এটা কোনো মানুষ নয়, অন্য কিছু। সে বুঝতেই স্বপ্না যেন চিৎকার করে ওঠে। তারপর আর কিছু মনে নেই। রমাকান্ত যখন বাড়িতে ফিরে আসে তখন রাত 10টা বাজে। বাড়ির আঙিনায় প্রবেশ করতেই ডাক দেয়, স্বপ্না, ও স্বপ্না, আলোটা একটু বাইরে আয় তো। কিন্তু ঘরের মধ্য থেকে কোনো জবাব আসলো না। সারা ঘর অন্ধকারে জমে গেছে, কোথাও যেন আলোর ছিটে ফুটেও নেই। অথচ অন্য দিন হলে বাড়ি এত অন্ধকার থাকে না। তাহলে আজ কেন এত অন্ধকার? তার বউ, তার ছেলে কেন কোথায়? কথাটা ভাবতেই সে আবারও ডাক দিল। সে চিৎকার করে বলল, রে, কোথায় গেলি তোরা? আজকে কেউ বাড়িতে নেই নাকি? হ্যাঁ। এবারও কারো কথার জবাব আসছে না। তবে অদ্ভুত একটা শব্দ ভেসে আসলো। মনে হলো কেউ যেন কাতরাচ্ছে। শব্দটা অনুসরণ করতেই রমাকান্ত শব্দের উৎসটা খুঁজে পায়। সে দেখে গোয়ালের মধ্যে অন্ধকারের মধ্যে স্বপ্না পড়ে আছে, আর তার মুখ দিয়ে অদ্ভুতভাবে শব্দ বের হচ্ছে। রমাকান্ত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কিরে, কই, কি হয়েছে তোর? এইভাবে পড়ে আছিস কেন? স্বপ্না ভাঙা ভাঙা গলায় বলল, গোয়ালের গরুগুলো দেখো, তাহলেই বুঝতে পারবি। কথাগুলো বলেই উঠে বসলো। তখনই রমাকান্ত তার দেশলায় নিয়ে হারিকেনটা জ্বালালো। গোয়াল ঘরের মধ্যে তাকালো, আর যা দেখতে পায় তা দেখে তার বুকটা যেন কেঁপে উঠলো। সে দেখে তার হালের একটা গরুর নিচে পড়ে আছে, আর তার শরীরে কোনো মাংস নেই, এবং শরীরের সমস্ত মাংস রক্ত যেন শোষণ করে নিয়েছে। সে চিৎকার করে বলল, কি রে, এই হাল কে করলো রে? আর কে আমার এত বড় সর্বনাশ করলো? স্বপ্না উঠে দাঁড়িয়েছে। সে রমাকান্তকে সমস্ত ঘটনা খুলে বলল, আর এটাও বলল পলাশ সন্ধ্যার সময় কেমন আচরণ করেছিল। পুরো কথাটা শুনে রমাকান্ত বেশ অবাক হয়ে যায়। আর তখন মনে হলো একটা কথা। সে তৎক্ষণাৎ বলল, এই পলাশ কোথায়? তাকে তো কোথাও দেখলাম না, ও কোথায় গেছে? ও তো ঘরে ছিল, আমি অজ্ঞান হওয়ার পর আর কিছু জানি না। ও গো, কোথায় গেল? আবার হারিয়ে গেল না তো? তুমি আমার ছেলেকে এনে দাও। কাঁদিস না, ও আমি দেখতেছি, সবকিছু দেখছি। তুই বাড়িতে থাক, আমি দেখে আমি গ্রামের মতো কোথাও আছে কিনা। কেমন? কথাটা বলতেই রমাকান্ত এক মুহূর্ত অপেক্ষা না করে সরাসরি বেরিয়ে পড়ল। তখনই গ্রামের মধ্যে দৌড়ে যায়। এদিকে স্বপ্নাও নিজেকে সামনে নিয়ে ঘরে বসে আছে। এদিকে প্রসাদ বাড়িতে ফিরেছে। মোটা শক্তপোক্ত লোক, 35 বছর বয়স হবে বা একটু বেশি হতে পারে। তার সুবর্ণপুরেই বাড়ি। বাজারে তার একটা চালের আড়ত আছে। আজকে হাটের দিন, তাই বেচাকেনা করে বাড়ির দিকে ফিরতে একটু রাত হয়ে গেল। তার সহকারী যে ছিল সে অনেক আগে বাড়ি চলে গেছে, তাই রাত দুপুরে একা একাই বাড়ি ফিরতে হচ্ছে। বাজার রাস্তা ছড়িয়ে মাঠের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে প্রসাদ। চারপাশে ঘন কালো অন্ধকার, তবে তার হাতের 2টা ব্যাটারির টর্চ আছে, আর তার আলোতে পথ দেখে আসতে তার কোনো অসুবিধা হচ্ছে না। তবুও কাটা কেমন যেন ভার ভার লাগছে। ঝিঝি পোকার ডাকে তার কানে যেন খোল নড়ে যাচ্ছে। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। তবে তার এই গ্রাম খুবই প্রিয়, চিরচেনা। এখানে তো সে বেড়ে উঠেছে। এখানে মা বলে প্রকৃতিকে আগলে ধরেছে। কথাটা ভাবতে ভাবতেই নিজের মনে হেসে উঠল প্রসাদ। আর তখনই তার কানে অদ্ভুত একটা শব্দ ভেসে আসলো। শব্দটা কান্নার, তবে মানুষের মতো নয়। আশেপাশে যেন ছোট বড় 14 বছরের একটা ছেলে আছে, আর সে হাতের টর্চটার সামনে ধরতে দেখতে পারে মাটির রাস্তার আশেপাশে ছোট ছোট আগাছার মধ্যে একটা ছেলে বসে আছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এমন অদ্ভুত কান্না দেখে প্রসাদ একটু বিচলিত হয়ে যায়। তখন সে বলল, কি গো খোকা, তুমি এই রাতের বেলা এখানে বসে বসে কাঁদছো কেন? তুমি কি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছো নাকি? প্রসাদের কথায় জবাব ছেলেটা কোনোভাবেই দিল না, একইভাবে কাঁদতে থাকে। এটা দেখে প্রসাদ একটু বিরক্তি হয়ে যায়। আর তখনই সে ছেলেটার কাছে এগিয়ে যায় এবং গায়ে হাত দিয়ে বলল, কি হলো খোকা,
তুমি আমার কথার জবাব দিচ্ছ না। তোমার বাড়িটা কোথায়? আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কথাটা বলতে এবার ছেলেটার মুখ ঘুরিয়ে তাকালো প্রসাদের দিকে। তার মুখটা দেখে প্রসাদের বুকটা যেন ছ্যাপ করে কেঁপে উঠলো। সে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলল, কি তোমার মুখের অবস্থা? তোমার মুখ কোথায়? এত বিপর্ষ কেন তোমার মুখ? তোমার মুখের চোখ নাক কোথায়? শুধু ভয়ঙ্কর মুখ কেন? কথাটা বলতেই প্রসাদ পা পিছলে নিচে পড়ে যায়, হাতের লাইটটা যেন নিভে যায়। আর তখনই আকাশ থেকে বাজ পড়ল। আর ছোট্ট ছেলেটা হাসতে হাসতে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, সব খেয়ে নিয়েছে ওই সুবর্ণ দিঘির অন্তরালে যে পিশাচিনি আছে না, সেই সব কিছু খেয়ে নিয়েছে। এবার আমি তোকে খাবো। কথাটা বলার সাথে সাথে সে ছেলেটা এক লাফ দিয়ে রীতিমতো প্রসাদের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। আর তার ধারালো বড় বড় দাঁত দিয়ে এরও পাতারি ভাবে কামড়াতে থাকলো। হাতের ডোকগুলো চামড়া ভেতরে ঢুকে যাচ্ছে। আর প্রসাদ যেন চিৎকার করছে, কিন্তু কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারছে না। তার শরীরে ক্ষত বিক্ষত রক্তধারা বইছে, আর চোখ দুটো যেন ক্রমশ বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারলো এই নরখাদকের হাত থেকে আজ রক্ষা নেই। রমাকান্ত তার ছেলেকে সারা রাত খুঁজেও পেল না, এবং ভোরবেলায় সে ঘরের বারান্দায় বসে ছেলের জন্য হাঁসফাঁস করছিল। এমন সময় বাইরের রাস্তা দিয়ে হাঁটার শব্দ ভেসে আসে। স্বপ্ন তখন বিচলিত হয়ে বলে উঠল, ওগো, কে আসলো দেখো তো। তোমার ছেলে ঘরে ফিরল কিনা? কথাটা শেষ করতে করতেই তার মূর্তি তাদের সামনে এসে দাঁড়ালো। আর তার চেহারা দেখে অবাক হয়ে যায়। ভয়ে বুকের ভেতরটা কেমন যেন দামাদা বাজতে থাকে। তবে তার মুখ দেখে তাদের একটু চিন্তা অসুবিধা হলো না। তখনই স্বপ্না চিৎকার করে বলে উঠল, ওগো, এ তো আমার ছেলে পলাশ, কিন্তু এমন মূর্তি হয়ে আছে কেন? পলাশ উঠোনে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখে মনে সব কিছু যেন সাদা। তার সারা শরীর সাদা, তার সারা শরীরে টাটকার রক্ত লেগে আছে। এমনকি পলাশের মুখ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। এইটা দেখে রমাকান্ত চিৎকার করে উঠে বলল, না না না, এই আবার ছিল হতে পারে না, এই তো সাক্ষাৎ পিশাচ। এবার দেখ কার জীবন নিয়ে বাড়ি ফিরেছে। ও আমার ছেলে নয়, এ আমার ছেলে নয়। কথাটা শুনে স্বপ্না যেন অবাক হয়ে যায়। তার মায়ের মন এত কিছু মানতে চাইছে না। তখন সে বলে উঠল, ওগো, অমন কথা বলো না। ও যেমনই হোক, তবু তো আমাদের সন্তান। ও তো কাউকে কিছু করেনি, হয়তো বা সুবর্ণ দিকের পিশাচিনি ওর শরীর দখল করেছে। কথাটা শেষ করতে পারলো না স্বপ্না। তখনই ছেলে মাতালের মতো ধপ করে উঠানের মাঝখানে পড়ে যায়। আর তখনই মায়ের হৃদয় যেন কুকড়ে কেঁদে ওঠে। তখনই স্বপ্না এক লাফ দিয়ে পলাশের কাছে চলে যায়। তাকে ধরে গায়ের রক্ত পরিষ্কার করতে করতে রমাকান্তকে বলল, ওগো, তুমি আর বসে থেকো না, কিছুটা করো না। নিশ্চিন্তপুরের দিনোজগুণের কাছে যাও না, উনি বিপদ থেকে আমার ছেলেকে বাঁচাতে পারবে। কথাটা শুনে রমাকান্ত চুপ করে থাকেন। এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে সে ভাবতে থাকে। এখন যদি দিনোজগুণিন ছাড়া উপায় না থাকে, তবে তার অবশ্যই তাকে ডেকে নিয়ে আসতে হবে। যদিও নিশ্চিন্তপুর সুবর্ণপুর থেকে 3টা গ্রাম পরে, কম বেশি সবাই ওই গুণিনকে চেনে। তার গুণিনের কথা গ্রামের মানুষরা সবাই জানে। তাই সে মৃদু কণ্ঠে বলে উঠল, তাই যদি করতে হয় তবে আমাকে এখনই বেরোতে হবে, আর কার সর্বনাশ করেছে সেটাও দেখতে হবে। সে তুমি দেখো, আগে এই গ্রামকে ওই পিশাচিনীর হাত থেকে বাঁচাও, তা না হলে এরপরে কতজনের জীবন যাবে তার ঠিক নেই। আসি আমি। কথাটা বলেই রমাকান্ত আর সময় নষ্ট না করে ভোরবেলায় বেরিয়ে গেল। আর অনেকটা পথ হেঁটে যেতে হবে, তাকে নিয়ে আবারও গ্রামে ফিরতে হবে। ভোরের আলো ফুটেছে, চারপাশের প্রকৃতি নতুন আমেজে জেগে উঠেছে। দূরের পাখি কোলাকলি রীতিমতো শোনা যাচ্ছে। কয়েকবার মোরগ ডেকেও সবাইকে জাগিয়ে তুলেছে। আর ঠিক এমন সময় সামনের ইছামতি নদী থেকে ডুব দিয়ে জলে ভেসে উঠে দিনোজ গুণেন। তার সৌম্য দর্শন চেহারা, চোখে মুখে অদ্ভুত কোনো এক দীপ্তি ফুটে আছে। মুখ ভর্তি সাদা পাকা দাড়ি, মাথার চুলও বড় বড়, তাতে জট পেকেছে। বলশালী দেহ দেখে মনে হচ্ছে তার বয়স 40-এর বেশি হবে না, তবে তার সাধনার বয়স 40 বছর।
আর এমনি বয়স তো 50-এর অনেক বেশি, তবে সাধন শক্তি তাকে মরিয়ে দেওয়া হয়েছে এবং রেখে দিয়েছে। তার চিরযৌবন যুবকের মতোই 40 বছরের মধ্যে আটকে দিয়েছে। জল থেকে উঠে গুণিন পূর্ব দিক থেকে প্রণাম করলো, মনে মনে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করলো এবং মন্ত্র পাঠ করে তারপরে জল ডুবে দিয়ে এক মুঠো মাটি তুলে নিয়ে তিনি ডাঙায় উঠে আসে। মাটিটাকে একটা ছোট্ট পুটলির মধ্য নিয়ে ছোট্ট একটা গাড়োর মধ্যে নদীর জল দিয়ে জল শুদ্ধি মন্ত্র পড়তে থাকে। সবশেষে তিনি একবার কুঠির দিকে এগিয়ে যায়। দিনুজ গুণিন কখনো বিবাহ করেননি। তার জন্ম কোথায় আর তিনি কোথা থেকে এসেছেন তাও কেউ জানে না। আজ থেকে বছর 10 আগে তিনি এক নিশ্চিন্তপুরে আসেন আর এখানে জমিদারের একটা জমিতে আশ্রম নেন। তাকে তোলার সাহস আর কেউ করে উঠতে পারেনি। দিনুজ গুণিন যখন তার ছোট্ট কুঠিরের সামনে এসেছে, দূর থেকে দেখতে পায় মধ্য বয়সী একটা লোক বিচলিত হয়ে তার আশ্রমের সামনে পায়চারি করছে। তাকে দেখে দিনুজ গুণিন থমকে যায়। তিনি নিজেও বলে উঠল, ওই লোকটা পেছনে ওটাকে এক রাশ ঘন কালো মেঘ জমে আছে। এত ঘোর অমঙ্গল, ওর পরিবারে তো যে সর্বনাশ হবে, কেউ তো বাঁচবে না দেখছি। কথাটা নিজের মনে ভাবতে ভাবতে যখন দিনুজ গুণিন ঘরের দ্বার গোড়ায় চলে আসে, তখন এই লোকটা দৌড়ে আসে আর তার পায়ে লুটিয়ে প্রণাম করলো। বিনীত করুণ স্বরে বলল, বাবা বাবা আমাদের রক্ষা করুন বাবা, অনেক দূর থেকে এসেছি আপনার কাছে, আপনি আমাদেরকে বাঁচান। দিনুজ গুণিন কোনো কথা বলল না, তাকে পাশ কাটিয়ে ছোট্ট চালা দেয়া কুঠির মধ্যে প্রবেশ করলো। লোকটা বাইরে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। এদিকে বেশ কিছুক্ষণ পর লাল রক্তের বর্ণের ধুতি আর কপালের রক্তচন্দনের প্রলেপ দিয়ে বাইরে বেরিয়ে আসে দিনুজ গুণিন। সামনে আসে মাদুরে বসে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এ তুই কোথা থেকে এসেছিস আর এত সকাল সকাল এখানে কেন, কি সমস্যা? লোকটা এবার গুণিনের পায়ের সামনে থেকে এসে বসলো। তখন সে বলল, আমি রমাকান্ত মাহাতো, এসেছি সুবর্ণপুর থেকে। আমার ছেলের অবস্থা খুবই খারাপ, আর তাছাড়াও গ্রামের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। আপনি আমার ছেলেটাকে সহ ওই গ্রামের মানুষগুলোকে বাঁচান। দিনুজ গুণিন এক দৃষ্টিতে রমাকান্তের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর গভীর স্বরে বলল, বিপদ তো তোরও আছে, আর একটা কালো অন্ধকার তো তোর পেছনে ঘুরঘুর করছে সর্বনাশ করার জন্য। ফাঁক পেলে তোকেও ছাড়বে না। কথাটা শুনে রমাকান্তর গলা শুকিয়ে গেল। ভয় তার চোখ মুখ যেন ঠিক বেরিয়ে আসবে এমনটা হলো। কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তাহলে এখন উপায় কি? আমাদের কিছু যে করতে হবে, পুরো সংসার তো পথে বসে যাবে। গিন্নি আর ছেলেটাকে কে দেখবে? কাঁদিস না কাঁদিস না, আগে আমাকে খুলে বল, তোদের গ্রামে কি হয়েছে? রমাকান্ত আর এক মুহূর্ত সময় নষ্ট করল না, তখনই সমস্ত ঘটনা খুলে বলল। সে ঘটনা শুনে দিনুজ গুণিনের চোখ যেন বড় বড় হয়ে আসে। কিছু একটা ভেবে নিয়ে বলল, আচ্ছা সব কিছু ঠিক হয়ে যাবে, আর বাকিটা আমাকে ওখানে গিয়ে দেখতে হবে, বুঝতে পেরেছি? তবে আর সময় নষ্ট করো না, এখনই রওনা দেওয়া যাক। হ্যাঁ চলুন না, আপনি আমাদের একমাত্র ভরসা। তুই এগিয়ে থাক, আমি আসছি, আর আমাকে তুই সুবর্ণদিঘির কাছে পাবি, আমি ওখানে থাকবো। কথাটা শুনে রমাকান্ত বেশ অবাক হলো। সে ভাবল গুণিজ হয়তোবা তার সাথে যাবে, তবে তা না, তিনি হয়তোবা পড়ে যাবে। কথাটা ভাবতেই রমাকান্ত আর এক মুহূর্ত প্রাণ বিলম্ব করল না, তখনই নিজের গ্রামের দিকে দৌড়ে চলে যায়। তবে আস্তে আস্তে রমাকান্তর একটা কথাই ভাবছিল, সে তো চলে আসছিল, গুণিন কখন আসবে? তাকে কত সময় অপেক্ষা করতে হবে, আর তার মধ্যে যদি পলাশের কিছুটা হয়ে যায় তখন কি হবে? কথাগুলো ভাবতে ভাবতে যখন রমাকান্ত সুবর্ণপুর গ্রামে প্রবেশ করলো, তখন সূর্য মাথার উপরে ছিল। দুপুর হয়ে গিয়েছে, প্রায় 3 ঘন্টা একটানা সে হেঁটে কখনো দৌড়ে এসেছে, তবে গুণিন একবারও দেখেনি। তবে সে যখন সুবর্ণদিঘির সামনাসামনি আসে তখন সে চমকে যায়, চোখ দুটো যেন বড় বড় হয়ে যায়। সে যা দেখছে তা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে দেখছে দিনুজ গুণিন দিঘির ঘাটে বসে আছে, এক দৃষ্টিতে কালো জলের দিকে তাকিয়ে আছে। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, তিনি জলের মধ্যে লুকায়িত কোনো একটা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে। তাকে দেখে রমাকান্ত তখনই তার দিকে এগিয়ে আসে, ব্যস্ত হয়ে বলল, আপনি কখন এলেন? আপনাকে আসার সময় তো রাস্তাও দেখলাম না। তাহলে? কথাটা শেষ করতে না করতে রমাকান্ত তার আগে দিনুজ গুণিন বলল,
আমি তো ঘন্টা 3 আগে এসেছি, আর দিঘিটা ভালো করে নজর দিয়ে দেখেছি। তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন তোর বাড়িতে চল। কিন্তু আপনি কিভাবে এত তাড়াতাড়ি আসলেন? এত দূরের পথ? দিনুজ কুনিন রমাকান্তের প্রশ্নের জবাব এড়িয়ে যেতে পারে না। এবার তিনি বললেন, বজ্রতন্ত্রের একটা বিশেষ মন্ত্র আছে, যার মাধ্যমে ব্যক্তি যেখানে খুশি সেখানে যেতে পারে। এইসব তুই বুঝবি না। তুমি আগে তোমার বাড়িতে চলো, দেখি তোমার বাড়ির অবস্থা। রমাকান্ত আর কথার বলার সাহস পেল না। মনে মনে নানা রকম জিজ্ঞাসা নিয়ে গুনিনকে নিয়ে বাড়ির পথে এগিয়ে গেল। রমাকান্ত এবং দিনুজ গুনিন বাড়ির কাছাকাছি চলে এসেছে। বাড়ির আঙিনায় প্রবেশ করার আগে দিনুজ গুনিন দাঁড়িয়ে পড়ে। অবাক দৃষ্টিতে চারা দেয়া মাটির বাড়িটার দিকে তাকিয়ে থাকে। তিনি দেখতে পেলেন ওই বাড়ির চারপাশে একটা কালো ছায়া ঘুরঘুর করছে। আশেপাশে কোনো পাখি নেই, পাখির ডাকও শোনা যাচ্ছে না। বাতাসটা অন্য জায়গা থেকে অনেকটা বেশি ঠান্ডা। এবং রমাকান্ত গুনিনের দাঁড়িয়ে যাওয়া দেখে বলল, কি হলো? আপনি আপনি দাঁড়িয়ে গেলেন কেন? কথাটা শুনতে বাস্তবে ফিরে আসলো দিনুজ গুনিন। তারপর বলল, না না কিছু না, চল বাড়িতে চল। কথাটা বলে তারা বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর তারা বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে ঘরের মধ্য থেকে একটা হুঙ্কারের শব্দ বাইরে বেরিয়ে এলো, সাথে মাংস চিবানোর মতো শব্দ। শব্দটা শুনে রমাকান্ত প্রচন্ড ভয় পেয়ে গেল। তখন এই শব্দটা অনুসরণ করে ঘরের মধ্যে দৌড়ে চলে গেল। আর ঘরের দ্বার প্রান্ত খুলে যা দেখতে পেল তা দেখে সে চিৎকার করে উঠল। ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, উঠানে পড়ে যায়, চিৎকার করে কাঁদতে থাকে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, বলতেও পারছিল না। দিনুজ কুনিন অনেক আগে আন্দাজ করতে পেরেছিল এই বাড়িতে অমঙ্গল কিছু একটা হবে। ওই পিশাচিনী কাউকে সর্বনাশ করবে। তখনই সামনে থেকে রমাকান্ত বলে উঠল, মেরে ফেললো গো, পলাশ তাকে মেরে ফেললো। এমন বিভৎস দৃশ্য! হে ভগবান, হে ভগবান, হে ভগবান, এটা দেখার জন্য আমার মৃত্যু হলো না কেন? কথাটা শুনে গুনিন কোনো জবাব দিল না। হাঁটতে হাঁটতে তিনি সামনের দিকে এগিয়ে খোলা দরজার দিকে উঁকি দিতে দেখতে পান সাদা শাড়ি পরা, সাদা চুল উন্মুক্ত এক বুড়ি একটা অল্প বয়সী মেয়ের বুকের উপরে বসে আছে। আর ওই বুড়ি তার নখরযুক্ত আঙ্গুল দিয়ে মিটার পেটের ভেতরে নারী ভরি তুলেছে আর কোকো করে চিবাচ্ছে। সে এমন বিভৎস নরকীয় দৃশ্য ছিল। দিনুজ গুনিন যখন সুবর্ণ দিঘির পাড়ে বসেছিল তখন তিনি অদ্ভুত একটা দৃশ্য দেখেছিলেন। সুবর্ণ দিঘির জলের মধ্যে ছত্রাকের মতো ছিটিয়ে আছে সাদা চুলের সমারোহ। ওই দিঘির আশেপাশে কোনো জন্তু জানোয়ার ছিল না। বাতাসে নাক চালা গন্ধ, সাথে মৃত্যু এবং অমঙ্গলের ছায়া মিশে আছে। তিনি বুঝতে পেরেছিলেন এই করালে পিশাচিনীর ক্রোধ এই গ্রামের মানুষের উপর পড়েছে। এখন তাকে কিছু একটা করতে হবে। কথাটা স্মরণ হতেই গুনিন চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলে জ্বলে উঠল। তিনি তখনই গত্র বন্ধনী মন্ত্র যোগ করে নিজের শরীরটা বেঁধে নিল। আর তারপর তার ঝোলার মধ্য থেকে হাত ঢুকিয়ে ধুনো বের করে আনে। তাতে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। সামনের ওই পিশাচিনীর দিকে নিক্ষেপ করলো। আর তখনই সামনের ওই পিশাচিনী চিৎকার করে ওঠে, পেছনে পিছিয়ে যায়। অগ্নিশর্মার চোখ দুটো তুলে পিশাচিনীকে বলে উঠল, কে তুই? কোন সাহস দিয়ে আমার খাবারে বাধা দিস? তারা আমি তোকে শেষ করবো। দিনুজ কুনিন মাঝখানে গলায় বলল, আচ্ছা করতে পারিস তো কর, দেখি তোর কত বড় সাহস। সাধারণ মানুষের মৃত্যু এভাবে খেলা মেতে রয়েছে, তাই না? তাকে সর্বনাশ করে দেখ, তোর কি করি, কি হাল করে শুধু দেখ। কথাটা বলতেই সামনের ভয়ঙ্কর দর্শনী পিশাচিনী গুনিনের দিকে এগিয়ে আসছিল। আর গুনিন তখনই তার ঝোলা থেকে হলুদ পাড়া বের করে পিশাচিনীর গায়ে ছুঁড়ে মারল। সাথে সাথে পিশাচিনী ব্যথায় যন্ত্রণায় কুকড়ে উঠল। সেই ছোট্ট পলাশের দেহ থেকে বেরিয়ে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর তখনই দিনুজ কুনিন গর্জন করে বলল, রমাকান্ত, এখন কান্নার সময় নয়। যে গিয়েছে তাকে আর ফেরত পাওয়া যাবে না। তোর ছেলেকে যদি বাঁচাতে চাস তবে তুই এখানে আয়। তোর ছেলেকে বাইরে বের করে নিয়ে যা। আমি একটা মাদুলি দিচ্ছি, ওটা ওর কাঁধে বেঁধে দে। রমাকান্ত উঠে দাঁড়ায়, কান্না ভেজা চোখ নিয়ে রীতিমতো দোলতে দোলতে এগিয়ে যায় তার ছেলের কাছে। পলাশের রক্তমাখা জ্ঞানহীন শরীরটা তুলে রীতিমতো পাশের ঘরে গিয়ে আসে। আর তখন গুনিনের দেয়া মাদুলি হাতে বেঁধে দিয়ে বলল, আর কি করতে হবে? আমি কি আমার কিন্নিকে ফিরে পাবো না? ওই পিশাচিনী ওকে মারলো কেন?
এখন আর কথা বলার সময় নেই। তুই তুই এখন থাক। আমি আমি সুবর্ণ দিঘিতে গিয়ে ওই অপশক্তির বিনাশ করব। তা না হলে ওর রোষে আরো মানুষ শিকার হবে। রমাকান্ত আর কোনো কথা বলতে পারল না। সে ঠায় দাঁড়িয়ে থাকে। দিনুজ কুনির রমাকান্তের বাড়ি থেকে বের হয়ে দিঘির দিকে আসতে থাকে। এখন মাথার উপরে গ্রীষ্ম সূর্য যেন বিদ্যমান, কোথাও কোনো লোকজন নেই, এমনকি দিঘির জলেও কেউ নেই। তবে জলের মধ্যে অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়েছে, যেন কোনো টর্নেডো হচ্ছে জলের ভেতরে। দিনুজ কুনিন ঘাটের একদম কর্নারে এসে দাঁড়ালো। জলের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। ঝোলার মধ্যে হাত দিয়ে ছোট্ট একটা হলুদ চিড়ে ভাত আর কিছু গোপন ছাই মিলে তুলে একটা বল তৈরি করলো এবং মন্ত্র পড়া শেষ করে সেই বলটা জলের মধ্যে ফেলে দিল। সাথে সাথে জলের আলোড়ন যেন কমে যায়, তবে ধোঁয়া ওঠার মতো করে জলের উপরে কালো ধোঁয়া জমতে থাকে। আর ওই ধোঁয়া জমতে জমতে একটা নারী অবয়ব নেয়। তবে নারীটা বৃদ্ধ, রীতিমতো চুল পেকে সাদা হয়ে গেছে। গায়ের রং ঘোর কৃষ্ণ বর্ণ এবং চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। চোখে মুখে তার রোষের অভিব্যক্তি। হঠাৎ করে ওই পিশাচিনী বলে উঠল, তোর এত বড় সাহস, আমার জায়গায় তুই বিরক্ত করিস? দিনুজ কুনির হুঙ্কার দিয়ে বলল, তুই এখান থেকে যাবি না, আমি তোকে শেষ করবো। কোনটা? আর কত সাধারণ মানুষের জীবন নিবি? জীবন নিয়েছি, ঠিক করেছি, আরো নিব, পারলে আমাকে ঠেকিয়ে দেখা। পিশাচিনী কথাগুলো বলেই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলো। আর তার চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। মুখের ফাঁক দিয়ে বড় একটা জিহ্বা বের করে বেরিয়ে আসে। আর তখন সে হুঙ্কার দিয়ে দিনুজ কুনিনকে মারতে উদ্যত হলো। দিনুজ কুনিন অবস্থা বেগতিক দেখে তখনই সে একেবারে হকচকিত হয়ে যায়। তার ছোট্ট থলির মধ্য থেকে একটা নরকঙ্কালের মুন্ড যেন বের করে আনে, তাতে লাল তিলক দেয়া। তারপর তিনি সেই মন্ডিতে মন্ত্র করে ফু দেয়। আর তখনই আকাশ পাতাল কেঁপে উঠে, বেঁকে যেন গর্জন করতে থাকে। চারপাশ যেন অন্ধকার খনিয়ে আসে, ঝড় যেন প্রবাহিত হতে থাকে। আর তখনই দিনুজ কুনিন একটা কণ্ঠস্বর শুনতে পায়, বল দিনুজ, কি করতে হবে? কথাটা শুনে দিনুজ কুনিন পিছনে তাকালো আর দেখতে পেল তার আরাধ্য দেবী ভৈরবী দাঁড়িয়ে আছে। দেবীর উদীয়মান সহস্র সূর্যের মতো দীপ্তিমান হয়ে আছে। আর তার পরিধানের রক্তবর্ণ ক্ষৌম বস্ত্র, রেশমি বস্ত্র এবং পটবস্ত্র বা গলায় মুন্ডমালা। দেবী ভয় ও রক্তলিপ্ত। আর তার চার হাতে জপমালা, পুস্তক, অভয় এবং বর। চিনই তার মুখমণ্ডল পুষ্পিত করে পদ্মের মতো সুন্দর। তার মস্তকে রত্ন মুকুট পরা, চন্দ্রকরা। দেবীর দর্শন করে গুণ চোখ ভরে আসে। তিনি কর জোরে মাকে প্রার্থনা করলো আর বলল, মা, বাগো, তুমি এই রক্ষা দায়নি, তুমি বিপদ না দিসনি, তুমি এই গ্রামকে পিশাচিনীর হাত থেকে রক্ষা করো। কথাটা শুনে দেবী ভৈরবী রক্ত বর্ণের মতো জ্বলজ্বল করে ওঠে। আর তখনই তিনি এগিয়ে যায় পিশাচিনীর বিনাশ করতে। পিশাচিনীও শত চেষ্টা করে দেবীর রক্ষা করতে, নানাভাবে আক্রমণ করে, শত শত মায়া রচনা করে, তবুও ওই পিশাচিনী শত চেষ্টা করেও দেবীর তেজের সাথে পেরে উঠতে পারে না। আর তখনই দেবী হুঙ্কার দিয়ে তার হাতের খড়গ দিয়ে এক কোপে পিশাচিনীর মুন্ড আলাদা করে দেয়। পিশাচিনী কোনো শব্দ করতে পারে না। তখন নরকের কালো অন্ধকার, সে হারিয়ে যায়। দিনুজ কুনিন পিছনে দাঁড়িয়ে ছিল, সবকিছু দেখছিল। মায়ের যুদ্ধ শেষ দেখে তিনি এবার এগিয়ে গেলেন। বিনীত নিবেদনের সাথে করে বললেন, বারে, তোর সন্তানের রক্ষার জন্য তুই এসেছিস, খুব খুশি হয়েছি। তবে তুই একটু আশীর্বাদ দিয়ে যা, এই গ্রামের সবাই যেন ভালো থাকে। এই কথাটা বলে দেবী ভৈরবীর চোখের সামান্য অদৃশ্য হয়ে যায়। আর তখনই চারপাশের সবকিছু স্বাভাবিক হয়ে আসে। দিনুজ কুনিন মাকে প্রণাম করে, চোখ তুলে তাকে দেখে এখন সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে ঢলে পড়েছে। আর ঘন্টা খানেকের মধ্যেই সন্ধ্যা লাগবে। তবে বাড়িতে যাওয়ার আগে তার রমাকান্তের সাথে দেখা করতে হবে। কথাটা ভেবেই তখন দিনুজ কুনিন রমাকান্তের বাড়িতে হাজির হলো। সারা বাড়ি যেন মানুষময় হয়ে গেছে। দিনুজ কুনিনকে দেখে সবাই যেন হতভম্ব, চুপ হয়ে যায়। তখন রমাকান্ত এগিয়ে এসে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, তার কি বিনাশ হলো গুনিন বাবা? আর সে কার প্রাণ নেবে? সে কি আরো কারো প্রাণ নেবে? দিনুজ কুনিন গম্ভীর স্বরে বলল, না, আর কোনো ভয় নেই। এই গ্রামে আর কোনো জীবন যাবে না, সবাই ভালোভাবে থাকতে পারবে।
কিন্তু কে পিশাচিনী, আর কেন বা এত সর্বনাশ করলো? দিনুজ গুণেন চুপ করে থাকে। তিনি প্রথম যখন দিঘির পাড়ে এসেছিলেন তখনই চন্দ্র দর্শনের মাধ্যমে পিশাচিনীকে তার রহস্য জানতে পেরেছিলেন। তিনি মৃদু কণ্ঠে বলতে শুরু করলো, বলছি শোন, প্রায় কয়েকশো বছর আগে, তখন রাজার আমল ছিল, ওই পিশাচিনী দিঘি খনন করার আগে ওইখানে একটা কুঁড়ে ঘর ছিল। আর ঘরটা ছিল বৃদ্ধ নিতুর পাগলি, বুঝলে? পাগলি বলছে এই জন্য কারণ সে কালো জাদুর উপর অগাধ জ্ঞান ছিল। সে কালো জাদু করে সবার ক্ষতি করতো। আর নিতু পাগলির কিন্তু কর্মের কথা যখন রাজা জানতে পারে, তখন ওই দিঘি খননের সাথে সাথে বুড়িটাও, কিন্তু বুড়িকেও দিঘির জলে জীবন্ত চুবিয়ে মারা হয়। তারপর থেকে সে মারা গিয়েছে জলের মধ্যে। প্রতি অমাবস্যার রাতে জেগে উঠত, নিজের শক্তি ফিরে পেতে ব্রাহ্মণের রক্ত খুঁজত, কিন্তু এত বছরেও সে কোনো ব্রাহ্মণকে হত্যা করতে পারেনি। গত অমাবস্যায় রাধাক্রান্ত ভট্টাচার্যকে পায়, আর তাকে হত্যা করে নিজের শক্তি ফিরে পায়। তারপর সে শুরু করে তার তাণ্ডব লীলা। পুরো কথাটা শুনে গ্রামের মানুষের মুখে যেন ভয়ের চিহ্ন ফুটে উঠল। কেউ কোনো কথা বলতে পারলো না। আর তখনই দিনুজ গুণেন বলে উঠল, আমি তাহলে এবার আসি, তোমার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করো। কথাটা বলেই তিনি আর দাঁড়ালো না। তখনই হাঁটতে হাঁটতে মাঝির রাস্তায় উঠে গেল। বিকেল যেন শীতল, বাতাসের চারপাশ ঠান্ডা হয়ে এসেছে, বড্ড শান্তি চারদিকে। রাস্তার মাঝামাঝি উঠে দিনুজ গুণেন চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। গ্রামের লোক তাকে আর দেখতে পেল না। সো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, গ্রাম বাংলার ভূতের গল্প। আশা করছি আজকের গল্প আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের গল্পের নাম সুবর্ণপুরের পিশাচিনী। এই গল্পের মূল লেখকের নাম সুব্রত দাস ভূতেশ্বর। তার একটা ইউটিউব চ্যানেল আছে। আশা করছি আপনারা অবশ্যই গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনাদের কমেন্ট অবশ্যই আমি পড়ে শোনাবো। এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট এপিসোডে, আগামীকালের এপিসোডে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।